নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের বাংলা বা কলকাতার মধ্যে অবস্থিত যে আলিপুর চিড়িয়াখানা, যা আমাদের গর্ব, সেই আলিপুর চিড়িয়াখানা এখন বিপদের মুখোমুখি দাঁড়িয়ে। সেই নিয়ে কিন্তু আন্দোলন শুরু হয়েছে, খবর ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে। সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আমাদের ভিডিওর টপিক হলো সেভ আলিপুর জু কলকাতা, অর্থাৎ কলকাতার আলিপুর জু বাঁচাও। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, আলিপুর জুয়ের কি ইতিহাস আছে, কি সমস্যা দেখা দিয়েছে আলিপুর চিড়িয়াখানাতে, তার জন্য কারা দায়ী, আর এর কি করে সমাধান করা সম্ভব। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। আলিপুর জু অর্থাৎ কলকাতার চিড়িয়াখানা, যা কলকাতার ঐতিহাসিক চিড়িয়াখানা, যা ভারতবর্ষের প্রাচীন চিড়িয়াখানা, যা ভারতবর্ষের অন্যতম বৃহত্তম চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানা আজ বিপদের মুখোমুখি দাঁড়িয়ে। চিড়িয়াখানার কিন্তু দুটো বড় বড় সমস্যা দেখা দিয়েছে। একটা হলো চিড়িয়াখানার পশুদের সংখ্যা গরমিল, অর্থাৎ বলা হচ্ছে নাকি আলিপুর চিড়িয়াখানা থেকে পশুদেরকে বেআইনিভাবে পাচার করা হয়েছে। আর একটা সমস্যা হলো আলিপুর চিড়িয়াখানার জমি নাকি বেআইনিভাবে বিক্রি করা দেওয়া হচ্ছে। সেই নিয়ে কিন্তু আন্দোলন শুরু হয়েছে, তর্ক বিতর্ক শুরু হয়েছে। এখন আমরা দেখব এই আলিপুর চিড়িয়াখানার ইতিহাস কি আছে। ভারতবর্ষের প্রথম চিড়িয়াখানার স্থাপনা করেছিলেন ইংরেজরা ব্যারাকপুরে 1800 খ্রিস্টাব্দে ওয়েলেসলির সময়। মেনলি কলকাতাতে প্রচুর গরম পড়তো, তাই গ্রীষ্মকালে ইংরেজরা সাময়িকভাবে কলকাতা থেকে একটু দূরে ব্যারাকপুরে চলে আসতেন গঙ্গার ধারে তাদের গ্রীষ্মকালীন অবসর সময় কাটানোর জন্য। তাই তাদের বিনোদনের জন্য প্রথম ব্যারাকপুরে চিড়িয়াখানা স্থাপন করা হয়েছিল গুটি কয়েক প্রাণীকে নিয়ে। সেই প্রাণীগুলোকে আনা হয়েছিল লন্ডন থেকে। সেই জন্য কিন্তু এখনও ব্যারাকপুরে একটা জায়গার নাম আছে চিড়িয়া মোড়, অর্থাৎ চিড়িয়াখানার দিকে যাওয়ার যে টার্নিং পয়েন্ট। 1876 খ্রিস্টাব্দে এই ব্যারাকপুরে যে ছোট চিড়িয়াখানা স্থাপনা হয়েছিল, সেটি কলকাতার আলিপুরে নিয়ে আসা হয়, যাতে ব্রিটিশ প্রশাসনিক প্রধানরা সারা বছরই পশুদেরকে নিয়ে বিনোদন করতে পারেন। সেই কারণেই দমদমেও কিন্তু একটা জায়গার নাম আছে চিড়িয়া মোড়, চিড়িয়াখানা যাওয়ার যে টার্নিং পয়েন্ট বা মোড়। আস্তে আস্তে আলিপুর চিড়িয়াখানা বাড়তে শুরু করে এবং বিদেশ থেকে বা ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে প্রাণীদেরকে নিয়ে আসা হয় এই চিড়িয়াখানাতে। প্রায় 45 একর জমির উপরে গড়ে ওঠে এই বিরাট চিড়িয়াখানা। স্বাধীনতার পরে এই চিড়িয়াখানা আসে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যৌথ অধীনে। প্রতি বছর এই আলিপুর চিড়িয়াখানা থেকে প্রচুর পর্যটকরা ভিড় করেন। ভারতের অন্যান্য রাজ্য থেকে আসেন, এমনকি বিদেশ থেকেও আসেন। সব থেকে বেশি পর্যটকদের ভিড় হয় শীতকালে। এখন সেই জনপ্রিয় পর্যটন কেন্দ্র আলিপুর চিড়িয়াখানার কি সমস্যা? প্রধান দুটি সমস্যা। একটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানার পশুদের সংখ্যা হঠাৎ করে কমে গেছে, স্মাগলিং হয়েছে বলে খবর। অন্যদিকে আলিপুর চিড়িয়াখানার জমিকে বিক্রি করে দেওয়া হয়েছে। প্রথমে আমরা দেখে নেব আলিপুর চিড়িয়াখানার অ্যানিম্যাল মিসিং। সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেখানে রহস্যজনকভাবে দেখা যাচ্ছে যে 2024-25 সালে আলিপুর চিড়িয়াখানা থেকে প্রায় 321টি প্রাণীদের সংখ্যার গরমিল দেখা গেছে। অর্থাৎ এই যে 321টি প্রাণী, সেগুলিকে বেআইনিভাবে অন্য কোথাও পাচার করে দেওয়া হয়েছে। শুধু যে এবছরই নয়, 2017 সাল থেকে কিন্তু আলিপুর চিড়িয়াখানার এই প্রাণীদের সংখ্যার গরমিল দেখা দিয়েছে। আস্তে আস্তে কিন্তু সংখ্যা কমতে শুরু করেছে। কিন্তু কী কারণে সংখ্যা কমতে শুরু করেছে সেটা কিন্তু কর্তৃপক্ষ জানায়নি। যে প্রাণীদেরকে অন্য জায়গায় কোথাও নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, কিংবা তাদের কোনো কারণে মৃত্যু ঘটেছে, তাও কিন্তু জানায়নি। অর্থাৎ বুঝতেই পারছি কোনো কারণে এই প্রাণীগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গাতে পাচার করা হয়েছে। এই যে প্রাণীগুলিকে পাচার করা হয়েছে, তার মধ্যে বড় প্রাণীও আছে, আবার ছোট প্রাণীও আছে। যেমন মিছো বিড়াল, যা আমাদের বাংলার রাজ্য প্রাণী, সেই প্রাণীকে পাচার করে দেওয়া হয়েছে। তার সাথে বন্য বিড়াল, ক্রোকোডাইল, আবার হরিণ, কচ্ছপ সহ একাধিক প্রাণীকে কিন্তু পাচার করে দেওয়া হয়েছে। সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে, এই প্রাণীগুলিকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এমনকি সব থেকে আতঙ্কের যে খবর, সেই খবর সামনে আসছে কলকাতা চিড়িয়াখানা থেকে দেওয়া হয়েছে গুজরাটে আম্বানি কোম্পানির যে নিজস্ব ব্যক্তিগত চিড়িয়াখানা আছে, সেই জামনগরে, যে চিড়িয়াখানার উদ্বোধন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অর্থাৎ বুঝতে পারছি আলিপুর চিড়িয়াখানার প্রাণীগুলিকে নিয়ে দেশে বিদেশে বিরাট বিরাট বড় একটা স্মাগলিং বা বেআইনি কেনাবেচা হয়েছে। এখন জমির কি সমস্যা দেখা দিয়েছে, আলিপুর চিড়িয়াখানা যেখানে অবস্থিত তারই উল্টো দিকে আলিপুর চিড়িয়াখানার একটা জায়গা আছে, সেই জায়গাটাকে নাকি কলকাতা পুরসভা বিক্রি করতে চাইছে। আর কলকাতা পুরসভা হিডকোর আন্ডারে সেই জমিকে বিক্রি করার জন্য অকশন জারি করেছে। মেনলি এই ল্যান্ডের একটা অঞ্চল জুড়ে কিন্তু অবস্থিত এক্সট্রা কক্ষ, তার সাথে এই জায়গাতেই অবস্থিত কিন্তু আলিপুর চিড়িয়াখানার যে অ্যাকোরিয়াম, এমনকি পশু হাসপাতাল। অর্থাৎ ওই জায়গাটি হচ্ছে আলিপুর চিড়িয়াখানার একটি অবিচ্ছেদ্য অংশ। এই জায়গাটা কিন্তু কলকাতা পুরসভার জায়গা নয়। ইতিহাস ঘেটে দেখা গেছে এই জায়গাটার আসল মালিক ছিলেন মুন্নি বেগম, অর্থাৎ নবাব মির্জাফরের স্ত্রী। নবাবী আমল উঠে যাওয়ার পর এই জায়গাটা আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই জায়গাটা আলিপুর চিড়িয়াখানাকে দেয়। অর্থাৎ বুঝতে পারছি ওই জায়গার মালিক কিন্তু কলকাতা পৌরসভা বা রাজ্য সরকার নয়, ওই জায়গার মালিক কিন্তু একমাত্র আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শুধু তাই নয়, কয়েক বছর আগে এই আলিপুর চিড়িয়াখানার সংলগ্ন একটি স্থানে একটি 5 তারা হোটেলকে নির্মাণ করতে দিয়েছে রাজ্য সরকার। আর সেই কারণে কিন্তু আলিপুর চিড়িয়াখানার পরিবেশের ক্ষতি হয়েছে। একটা সময় আলিপুর চিড়িয়াখানার এই জলাশয়গুলিতে প্রচুর পরিযায়ী পাখি আসতো শীতকালে, কিন্তু দেখা যাচ্ছে এই যে 5 স্টার হোটেল তৈরি হয়েছে তার কারণে কিন্তু এখানে পরিযায়ী পাখি আসার সংখ্যা কমে গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি বেশ কয়েক বছর আগের থেকেই গোপনে ষড়যন্ত্র করে আলিপুর চিড়িয়াখানাকে ধ্বংস করার চেষ্টা চলছে। আর এখনই কিন্তু এই বড় বড় তথ্য সামনে এসেছে। এখন এই যে আলিপুর চিড়িয়াখানাকে ক্ষতি করা হচ্ছে, এর পেছনে দায়ী কারা? বিশেষজ্ঞরা বলছে আলিপুর চিড়িয়াখানার এই যে পশু পাচার হয়েছে কিংবা জমি বিক্রি করা হচ্ছে, এর পেছনে সবথেকে বড় দায়ী হচ্ছে রাজ্য সরকার, কলকাতা পৌরসভা আর তার সাথে রাজ্যের যে জু অথরিটি আছে তারা। কারণ কলকাতা পৌরসভা ইচ্ছা করে জমি বিক্রি করতে চাইছে, অন্যদিকে রাজ্য সরকারের কাছে খবর আছে যে এখানে প্রাণী পাচার হচ্ছে, রাজ্য জু অথরিটির কাছে খবর আছে, কিন্তু তারা কোনো লিগাল স্টেপ নেয়নি। সেই কারণে কিন্তু আস্তে আস্তে প্রাণী পাচার করা হয়েছে। এখন সংখ্যাটা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আলিপুর চিড়িয়াখানাতে শুধু চিড়িয়াখানায় থাকবে, প্রাণী থাকবে না। আস্তে আস্তে চিড়িয়াখানাটাকে বন্ধ করে দেওয়া হবে আর সেই জমিকে বিক্রি করে দেওয়া হবে কর্পোরেটদের হাতে। অন্যদিকে এই যে আলিপুর চিড়িয়াখানাতে জমি বিক্রি হচ্ছে কিংবা প্রাণী পাচার হয়েছে, এর দায় শুধুমাত্র কিন্তু রাজ্য সরকারের নয়, এমনকি কেন্দ্র সরকারের, তার সাথে সেন্ট্রাল জু অথরিটি, যারা প্রতি বছর এই প্রাণীদের সংখ্যা কিন্তু তারা গণনা করে এবং সংখ্যার গরমিল হলে তারা স্টেপ নেয়। কিন্তু তারা জানে যেখানে কোথাও না কোথাও প্রাণীদের গরমিল হয়েছে, তবু কিন্তু তারা কোনো স্টেপ নেয়নি। এমনকি কেন্দ্র সরকারের কাছে খবর থাকা সত্ত্বেও তারাও কিন্তু স্টেপ নেয়নি। অর্থাৎ দুই সরকারই কিন্তু এখানে সরাসরি দায়ী। আবার অনেকে বলছে আলিপুর চিড়িয়াখানার এই যে প্রাণীগুলি, এগুলিকে দেশের অন্যান্য জায়গায় পাচার করা হয়েছে, এমনকি বিদেশে পাচার করা হয়েছে। আর সবথেকে বড় কথা, আম্বানির চিড়িয়াখানাতে পাচার করা হয়েছে প্রায় 51টি প্রাণী। আর আমরা জানি আম্বানির সাথে কেন্দ্র সরকারের বা প্রধানমন্ত্রীর কত ভালো সম্পর্ক। ওই চিড়িয়াখানা কিন্তু উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ এই যে পাচার চক্র, যা রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে এই প্রাণীগুলিকে পাচার করা হয়েছে, এখানে কিন্তু সরাসরি যোগ আছে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল। তারাই কিন্তু এই কাজটা করেছে। দুই দলেরই কিন্তু এখানে কোথাও না কোথাও স্বার্থ আছে। এখন কিভাবে এই আলিপুর চিড়িয়াখানাকে বাঁচানো সম্ভব? যখন এই খবর সামনে আসছে তখনই কিন্তু স্বজন নামে একটি এনজিও সংস্থা, তারা কিন্তু লাগাতার আন্দোলন শুরু করেছে। তারা কিন্তু প্রতিদিনই কিন্তু আন্দোলন জারি রেখেছে। তাদের আন্দোলনের ফলে কিন্তু খবরটা সামনে এসছে সবার সামনে। অন্যদিকে কলকাতা হাইকোর্টে কিন্তু এই নিয়ে একটা কেস হয়েছে, জনস্বার্থ মামলা, যেখানে আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রির কেসটিও আছে, আবার এই পশু পাচারের কেসটিও আছে। আশা করি মহামান্য হাইকোর্ট সেখানে সঠিক রায় দেবেন এবং চিড়িয়াখানাকে বাঁচানোর জন্য জমি বিক্রি বন্ধ করবেন এবং যে প্রাণী পাচার হয়েছে তার সঠিক তদন্তের নির্দেশ দিবেন। ফলে রাজ্য সরকার সংস্থাকে কিংবা কেন্দ্র সরকারের সংস্থাকে আমরা চাই আদালতের মনিটরিংয়ে এর তদন্ত হোক এবং যারা আসল দোষী তারা ধরা পড়ুক। কিন্তু রাজ্যের পুলিশ, কেন্দ্রের পুলিশ যদি সেটিং করে নেয় তাহলে কিন্তু কেউ ধরা পড়বে না। তাহলে কিন্তু অপরাধীরা ধরা না পড়লে আগামী দিনে তারা কিন্তু আবার এই পাচারের কাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে। এভাবেই কিন্তু রাজ্যের কিংবা দেশের অন্যান্য যে সমস্ত চিড়িয়াখানাগুলি আছে, দার্জিলিংয়ের চিড়িয়াখানা কিংবা আমাদের যে ঝাড়গ্রামের চিড়িয়াখানা কিংবা বর্ধমানের চিড়িয়াখানা, এগুলোকেও কিন্তু আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হবে।
অন্যদিকে আমাদেরকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। যে সমস্ত সরকার পক্ষের বা বিরোধী পক্ষে যে জনপ্রতিনিধিরা আছে তারা পার্লামেন্টে বিষয়টি তুলতে পারে কিংবা রাজ্য বিধানসভা বিষয়টি তুলতে পারে, তাহলে কিন্তু বিষয়টি গুরুত্ব পেলে দুই সরকারের ঘুম ভাঙবে। তার সাথে যারা আমরা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি বা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরও কিন্তু এই বিষয়টা নিয়ে আরও বেশি বেশি তথ্য প্রকাশ করা উচিত কিংবা ভিডিও করা উচিত, তাহলে আমরা আলিপুর জুলজিক্যাল গার্ডেনকে বাঁচাতে পারবো। তার সাথে সাধারণ মানুষের, কলকাতার মানুষের, এমনকি যারা চিড়িয়াখানা বন্য প্রাণী ভালোবাসেন বা চিড়িয়াখানা যারা পর্যটক তাদেরও কিন্তু এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন করা উচিত। আন্দোলনের রাস্তায় কিন্তু একমাত্র রাস্তা দেশের সম্পদ, রাজ্যের সম্পদ বা মানুষের সম্পদ বাঁচানোর জন্য, এই প্রাণীগুলিকে বাঁচানোর জন্য। ভিডিও এখানে শেষ হলো। এই ভিডিও নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।